2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে তোমাদের বলতে চলেছি এই ভিডিওতে যে 2026 সালে ভূগোলের কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো খুবই আসার সম্ভাবনা প্রবল, সেগুলো কিন্তু এখন থেকে বলে দেবো। তোমরা যদি সেই সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো যদি এখন থেকে যদি প্র্যাকটিস করো, তাহলে 100% ধরে নাও যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের আজকে এই ভিডিওতে বলতে চলেছি, যদি এইগুলো তোমরা যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু তোমরা কিন্তু 10-এ 10 কিন্তু অবশ্যই কিন্তু পেয়ে যাবে। তোমরা জানো যে ভূগোলে কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে মোটামুটি 10 নাম্বার থাকে। এটা থাকে তোমার 6 দাগে থাকে আর কি, বিভাগ চ, হ্যাঁ 6তে থাকে। এবং সেইখানে কিন্তু লেখা থাকে কি যে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতে রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। অর্থাৎ তোমাকে যে একটা ভারতের ম্যাপ দেওয়া হবে, সেই ভারতের ম্যাপে কিন্তু যে সমস্ত স্থানগুলোকে প্রতীক চিহ্ন দিয়ে নামকরণ করে তোমাকে দেখাতে হবে। তারপর তুমি কি করবে, তোমার যে প্রশ্নের যে উত্তরপত্র থাকবে সেটার সঙ্গে লাস্টে তোমার কি করবে, ওইটা পিন আপ করে দিয়ে চলে আসবে। এবারে এইখানে কিন্তু তোমাদের জিনিস একটা জেনে রাখা দরকার যে প্রতীক ও নাম চিহ্ন, মানে এই ব্যাপারটা তোমাকে ভালো করে জানতে হবে। যেমন ধরো তোমাকে হয়তো বলে দিল যে শিবালিক পর্বত, কোথাও না বলছি, তাহলে তোমাকে তো সেই শিবালিক পর্বতটাকে একটা প্রতীক চিহ্ন দিতে হবে, তারপর তো নামকরণ করতে হবে। তো ভারতের যে ম্যাপটা থাকে, ধরো সে ভারতের মোটামুটি আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরে নাও ইন্ডিয়ার একটা ম্যাপ। এইখানে ধরো তোমাকে বলেছি শিবালিক পর্বত তোমাকে হয়তো এসেছে, কোথাও আমি বলছি। তাহলে শিবালিক পর্বত তুমি যে প্রতীক চিহ্ন দেবে, পর্বতের চিহ্ন আমরা জানি যে এরকম করে একটা দাগ দেবে, তারপর কিন্তু এই যে উল্টো ভি এর মতন করে দেবে, এই যে, বুঝতে পারছো? তাহলে শিবালিক পর্বতটা হয়তো এখানে এই জায়গাটা হলো এরকম করে হয়তো করে দিলে শিবালিক পর্বত, নিয়ে এইখানটা লিখে দেবে শিবালিক পর্বত। তাহলে তোমার কি হচ্ছে, যে পর্বতের চিহ্ন দিলে অথচ সেখানে নামকরণ করে দিলে, অর্থাৎ প্রতীক চিহ্ন দিয়ে তোমাকে কি করতে হবে, নামটা লিখতে হবে। যদি কোনো কারণে দেখা গেল হয়তো শৃঙ্গ দিয়েছে, হ্যাঁ থাকতে পারে, তো শৃঙ্গর চিহ্ন কিরকম করবে, এরকম করে দিলে হয়তো এরকম সিংহ একটা প্রতীক চিহ্ন করে দিলে, যে সিংহটা আসবে সেটা তারপরে নামটা লিখে দেবে। কোন একটা জায়গা হয়তো বললো কলকাতার স্থানটি কোথায়, পশ্চিমবঙ্গে হয়তো কোন একটা জায়গায় হয়তো এই জায়গাটা কলকাতা, এরকম একটা বড় মতন সেই জায়গাটা দেখিয়ে দিয়ে, হ্যাঁ এই চিহ্ন এরকম করে দিয়ে তারপর সেটা লিখে দিলে কি কলকাতা। তোমাকে হয়তো বলে দিল যে কার্পাস অঞ্চলটি দেখাও, হয়তো কোন একটা জায়গায় হয়তো কার্পাস অঞ্চলটা আছে, হ্যাঁ সেটা হয়তো এইটা ধর কার্পাস অঞ্চল এইভাবে দেখিয়ে দিলে, প্রতীক চিহ্ন করে দিলে, তারপর লিখে দিলে এটা হচ্ছে কার্পাস অঞ্চল এবং সেই জায়গাটার নাম লিখে দিলে। তাহলে বোঝা যাচ্ছে কি যে তোমাদের যে প্রশ্নের মধ্যে যেটা থাকে যে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে, হ্যাঁ ওই মানচিত্রটি কী করতে হবে, উত্তরপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে। তো বোঝা গেল যে প্রত্যেকটা চিহ্নের কিন্তু যেগুলো স্থানগুলো থাকবে আলাদা আলাদা কিন্তু সব প্রতীক চিহ্ন দেবে কিন্তু, হ্যাঁ। আবার হয়তো নদী দিয়েছে, দেখা গেলো তাপ্তি নদী দিয়েছে, হয়তো তুমি নদীটা কিন্তু হয়তো এরকম দেখিয়ে দিলে, তারপর সেটা হয়তো লিখে দিলে একটা তাপ্তি নদী, এরকম করে। তাহলে প্রতীক চিহ্নটা দেওয়া হলো, আবার নামটাও কিন্তু লিখে দেওয়া হলো। তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের যেটা স্থানগুলো যে তোমাদের চিহ্নিত করতে বলে, প্রতীক চিহ্ন দিয়ে তারপরে কিন্তু স্থানগুলো কিন্তু নামকরণ করতে হবে। তাহলে বোঝা গেল যে তোমাদের ভূগোলের যে ম্যাপ পয়েন্টিংগুলো আসে, সেই স্থানগুলো কী করতে হবে, উপযুক্ত প্রতীক এবং নাম সহ তোমাকে কী করতে চিহ্নিত করতে হবে। তারপর যে উত্তরপত্রের সঙ্গে সেটা তুমি ওই ম্যাপটা কী করবে না, অ্যাটাচ করে দেবে। তো এখন অনেকেই কিন্তু জানে না যে ভূগোলের কোথা থেকে এই ম্যাপ পয়েন্টিংগুলো আসে, সেগুলো কিন্তু অনেকেই জানে না। তবুও তোমাদের আমি বলে দিচ্ছি, দেখো কোন কোন জায়গা থেকে তোমাদের ম্যাপ পয়েন্টিংগুলো আসে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে
নদ নদী এবং হ্রদ থেকে আসে। 2 নম্বর হচ্ছে পর্বত ও মানভূমি থেকে তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিং আসে। 3 নম্বর হচ্ছে শহর এবং নগর থেকে তোমাদের ম্যাপ পয়েন্টিং আসে। 4 নম্বর হচ্ছে উপকূল। 5 নম্বর হচ্ছে জলবায়ু থেকে আসে। 6 নম্বর হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ থেকে আসে। 7 নম্বর হচ্ছে মৃত্তিকা থেকে আসে। 8 নম্বর হচ্ছে কৃষি থেকে আসে এবং 9 নম্বর হচ্ছে শিল্প থেকে আসে এবং 10 নম্বর হচ্ছে পরিবহন থেকে আসে। তাহলে এইগুলো থেকে সব কিন্তু হয়তো নদ নদী এবং হ্রদ থেকে হয়তো নদ নদীতে দুটো দিয়ে দিল বা একটা দিয়ে দিল, বা হ্রদ থেকে হয়তো একটা দিয়ে দিল, আবার হয়তো পর্বত হয়তো দুটো দিল বা একটা দিল। এরকম করে কিন্তু তোমার ধরো সব জায়গা থেকে কিন্তু তোমার ম্যাপ পয়েন্টিং আসবে এবং তোমাকে 10টা কী করতে হবে, চিহ্নিত করতে হবে। হ্যাঁ, প্রতীক দিয়ে প্রতীক চিহ্ন দিয়ে তোমাকে ম্যাপ পয়েন্টিংটা করতে হবে। তো তোমরা যদি ঠিকমতো যদি প্র্যাকটিস করো তো আশা করি তোমরা এই ভূগোলের যে ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু 10-এর 10 কিন্তু পেয়ে যাবে। আজ থেকেই কিন্তু এই ভিডিওটি দেখার পর থেকে যেগুলো তোমাদের আজকে বলে দেবো সেইগুলো কিন্তু তোমরা ম্যাপ পয়েন্টিংগুলো করতে শুরু করো। প্রথমে যেটা আছে দেখো, নদ নদী এবং হ্রদ, এইখান থেকে তোমাদের মোটামুটি 5টা নদী বলে দিচ্ছি। 5টা নদীর মধ্যে কিন্তু অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। যেমন নর্মদা, সবরমতী, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এই কটা যদি নদী তোমরা যদি প্র্যাকটিস করো আশা করি এখান থেকে একটা না একটা পাবে। এর সঙ্গে কিন্তু হ্রদ থাকে, সেখান থেকে করবে সম্বর, পুলিকট, চিল্কা, হ্যাঁ, আর লোকটাক। এই কটা কিন্তু করে নেবে। কিন্তু 2025 সালে কি এসেছিল জানো, মহানদী এসেছিল, আর আরেকটা এসেছিল কলেরু। এইটা কিন্তু করবে না। 2025 সালে এসেছিল মহানদী এবং কলেরু, এই দুটো বাদ দিয়ে বাকি যেগুলো বললাম নদ নদী হ্রদ থেকে এগুলো কিন্তু করে নিও। 2 নম্বর যেটা আছে পর্বত এবং মালভূমি থেকে দেখো কোনগুলো করবে। এখানে দেখো কয়েকটা পর্বত বলে দিচ্ছি, আশা করি এখান থেকে তোমার পেয়ে যাবে এবং এর সঙ্গে মালভূমিগুলো বলে দেবো। যেমন ধর শিবালিক পর্বত, বিন্ধ্য পর্বত, আরাবল্লী, নীলগিরি, গডউইন অস্টিন, কেটু, সিংহ। আচ্ছা, মেঘালয় এবার মালভূমি থেকে মেঘালয় মালভূমি, লাদাখ মালভূমি, ডেকান ট্রাপ এবং ছটনাগপুর। কিন্তু তোমাদের ধরো 2025 সালে যেটা এসেছিল সেটা হচ্ছে সাতপুরা পর্বত এসেছিল, এটা কিন্তু করবে না। নেক্সট এখান থেকে যে একটু ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে শহর এবং নগর। শহর এবং নগর থেকে দেখো কোন কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ভারতের প্রবেশদ্বার, দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, তারপর ধরো ভারতের শুল্কমুক্ত বন্দর, আরব সাগরের রানী, আর ভারতের ডেট্রয়েট। এইগুলো তোমরা কিন্তু করে নিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো তোমাদের বলছি আশা করি এগুলো যদি তোমরা যদি প্র্যাকটিস করো অবশ্যই এখান থেকে কম পেয়ে যাবে। যাই হোক, তার আগে আরেকটা কথা তো বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। এরপর আমি তোমাদের যেগুলো বলবো প্র্যাকটিস করতে বলবো উপকূল থেকে কিন্তু 2025 সালে কিন্তু একদম আসেনি, সেই জন্য যে কটা দিচ্ছি এই কটা কিন্তু করে নিও। এক হচ্ছে করমণ্ডল উপকূল, কঙ্কন উপকূল, উত্তর সরকার উপকূল, ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারী, পক প্রণালী, মালাবার উপকূল, এইগুলো কিন্তু এখানে 2025 সালে কিন্তু উপকূল থেকে আসেনি। এরপর আমরা চলে যাচ্ছি তোমার ধরো জলবায়ুতে কি কি আসতে পারে না, জলবায়ু থেকে দুটি দিচ্ছি, এই দুটি কিন্তু করবে। এক হচ্ছে বছরের 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, হ্যাঁ, আরেকটা করবে শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। 2025 সালে যেটা এসে গেছিল সেটা হচ্ছে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এটা কিন্তু 2025 সালে এসেছিল, অতএব এটা করার দরকার নেই। এখান থেকে দুটি দিলাম, সেটা বছরের 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, আর এটা করবে শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এগুলো কিন্তু তোমার বারবার প্র্যাকটিস করো, কিন্তু দেখবে তোমরা 2026 সালে এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট আমি আলোচনা করব স্বাভাবিক উদ্ভিদ থেকে দেখো এইখানে করবে চিরহরিত অরণ্য অঞ্চল, মরু অঞ্চলের উদ্ভিদ, কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র। আর 2025 সালে যেটা এসেছিল ম্যানগ্রোভ অরণ্য বা সুন্দরবন, এটা কিন্তু এসে গেছিল। তাহলে স্বাভাবিক উদ্ভিদে কি করছো, চিরহরিত অরণ্য অঞ্চল আর মরু অঞ্চলের উদ্ভিদ, আর এটি হচ্ছে কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র। নেক্সট হচ্ছে যেটা বলবো স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা থেকে দেখো কি করবে না, লবণাক্ত মৃত্তিকা করবে অঞ্চল,
তারপরে লোহিত মৃত্তিকা অঞ্চল করবে, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এই তিনটে মৃত্তিকা করো, এর মধ্যে থেকে কমন পাবে। কিন্তু 2025 সালে যেটা এসেছিল সেটা একদম করার দরকার নেই, সেটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা, এটা কিন্তু বাদ দেবে। নেক্সট আমরা চলে যাব কৃষি। কৃষি থেকে দেখো উৎপাদক অঞ্চল কতগুলো করে নেবে, যেমন ধরো গম, কফি, কার্পাস, ধান, এই উৎপাদক অঞ্চলগুলো করবে। তাছাড়া এর সঙ্গে করে নেবে কি, ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল করে নেবে, আর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল করে নেবে। 2025 সালে যেটা এসেছিল সেটা একদম করার দরকার নেই, সেটা এসেছিল ইক্ষু উৎপাদক অঞ্চল। বুঝতে পারলে? তাহলে এখান থেকে তোমার করবে গম, কফি, কার্পাস, ধান উৎপাদক অঞ্চল করে নেবে, ভারতে একটি মিলেট উৎপাদক অঞ্চল করে নিলে, আর পূর্ব ভারতে চা উৎপাদক অঞ্চল। এবারে নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে শিল্প থেকে। শিল্প থেকে দেখো কি কি তোমার কোনগুলো বেশি ইম্পর্টেন্ট 2026 সালের পক্ষে। সেটা হচ্ছে উত্তর ভারতে একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ ভারতে ম্যানচেস্টার দিয়ে কিন্তু অনেক রকম থাকতে পারে, যেমন ধরো মধ্য ভারতে হয়তো ম্যানচেস্টার বলে দিল, তখন কিন্তু আহমেদাবাদ। আবার হলো উত্তর ভারতে হয়তো ম্যানচেস্টার বলে দিল, তখন হয়তো কানপুর। অতএব ম্যানচেস্টার দিকে একটু কিন্তু খেয়াল রাখবে কিন্তু। তারপর ধরো ভারতের পূর্ব ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, তারপর ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ, হ্যাঁ, পূর্ব ভারতে একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, হ্যাঁ, এটা কিন্তু 2025 সালে এসেছিল, এটা করার দরকার নেই। পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প যেটা, এটা 2025 সালে এসেছিল, এটা করার দরকার নেই। তাহলে শিল্প থেকে তোমার করবে কি কি, উত্তর ভারতে একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, উত্তর ও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, তারপর তোমরা করে নেবে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, আর পূর্ব ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। আর যেটা বাদ দেবে, যেটা 2025 সালে এসেছিল, সেটা হচ্ছে পূর্ব ভারতে একটি লৌহ ইস্পাত কেন্দ্র শিল্প কেন্দ্র এসেছিল। এরপর তোমাদের যেটা পরিবহন থেকে যেটা বলবো, পরিবহন থেকে যেটা আসে আর কি, মানে আসার সম্ভাবনা, এখানে কিন্তু 2025 সালে কিন্তু পরিবহন থেকে আসেনি, অতএব পরিবহন থেকে দেখো এগুলো করে নেবে। পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, তারপর করবে ভারতের বৃহত্তম মহানগর, পূর্ব উপকূলে স্বাভাবিক বন্দর, আর পূর্ব ভারতে একটি তৈল শোধনাগার, আর পূর্ব রেলপথের সদর দপ্তর। তাহলে তোমাদের এই যে তোমাদের যে 10 জায়গা থেকে যে পয়েন্টিংগুলো আসে জিওগ্রাফির, এইগুলো যেগুলো বলে দিলাম তোমরা খাতাতে নোট করে নাও কোনগুলো বললাম। তারপর তোমরা কিন্তু মোটামুটি ভারতের ম্যাপ কিনে নিয়ে এসো, এবং এক একটা ম্যাপে কিন্তু এক একটা ধরনের কিন্তু সব পয়েন্টিং করবে। ধরো একটা ভারতে একটা ম্যাপ নিলে সেটা শুধু পাহাড় পর্বতই বা মালভূমি করলে, আবার একটা হয়তো আর একটা ম্যাপে প্র্যাকটিস করলে শুধু নদ নদী প্র্যাকটিস করলে, এরকম করে আলাদা আলাদা করে তোমরা প্র্যাকটিস করবে এবং সেগুলো করতে থাকো। এবং মোটামুটি যেগুলো বললাম এইগুলো থেকে যদি তোমরা সব প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু এখানে তোমাদের 10-এর 10 পাওয়া কোনো অসম্ভব ব্যাপার নয়। আমি তোমাদের কথা দিচ্ছি একদম 100% যে এইগুলো যদি তোমাদের যদি প্র্যাকটিস করা থাকে, তাহলে তোমার কিন্তু 10 নম্বর অবশ্যই জিওগ্রাফিতে এই ম্যাপ পয়েন্টিং থেকে পেয়ে যাবে। যাই হোক, পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।